টিকিট না পেলেও আমরা অনেক কষ্ট করে গেছি। এই এক্সাইটমেন্টটা এখন আর কাজ করে না। এটা একটু আমার কাছে মনে হয় আরও প্রফেশনাল হতে উচিত, কারণ আপনি যদি দেখেন যে অনলি বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়তো বা এই জিনিসটা হয়, আমার মনে হয় ওয়ার্ল্ডে কোনো দেশে এটা হয় না। আলিফ লাইলার মানে এক্সাইটমেন্টটা ডিফারেন্ট ছিল। তখন ব্যাটারি নিয়ে এসে লাইন কানেক্ট করে আমরা আলিফ লাইলা দেখার জন্য ওয়েট করতাম। এটা আমি অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমার আসলে বাংলাদেশে এই জায়গাটা আসলে কেউ করে না এই কাজটা। সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং যখনই এরকম প্রতি বছর ঘুরে আমাদের মাঝে ঈদ আসে, তখন আমাদের মাঝে এমন কিছু বিশেষ মানুষ চলে আসে যাদেরকে নিয়ে আমরা একটু স্পেশাল কোনো কিছু করবার চেষ্টা করি। এবং ডেফিনেটলি আপনাদের সবার পছন্দের খেলোয়াড় ইমরুল কায়েস এবার আমাদের সঙ্গে রয়েছেন। ভাইয়া, ঈদ মোবারক আপনাকে, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈদের প্ল্যানটা আসলে ভাইয়া কীভাবে করছেন? না, নর্মালি প্রত্যেক বছর যেভাবে ঈদের প্ল্যান করি, যেমন রোজার শেষের দিকে আমাদের যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ খেলা থাকে, খেলার লাস্ট শেষের দিকে থাকে, ওইগুলো খেলে আমরা ঈদের জন্য বাসায় যাই, দেশের বাড়িতে যাই, ওখানে ফ্যামিলির সাথে ঈদ করি। বন্ধু বান্ধব থাকে, সবাই মিলে একটা মানে এন্টারটেনমেন্ট হয়, অনেক আনন্দ হয়, এইভাবে আর কি ঈদটা পার করি আর কি। বাংলাদেশের হয়ে বেশ কিছু স্মরণীয় ইনিংস আপনি খেলেছেন, বেশ কিছু ফ্লাইং স্টার্ট আপনি এনে দিয়েছেন। তো এমন কোনো ইনিংস আপনার আছে কিনা যেই ইনিংসের কথা মনে হলেই ঈদের মতো একটা আনন্দ অনুভূত হয়? আমি বাংলাদেশের হয়ে সবসময় আমি চেষ্টা করেছি ভালো খেলা, বাট আমি ওভারঅল যেটি বলি, আমার ক্যারিয়ারে অবভিয়াসলি আফগানিস্তানের সাথে একটা এশিয়া কাপে একটা আমি সাডেনলি আমি কল পেয়েছিলাম। দুবাই আবুধাবিতে গিয়ে একটা ম্যাচ খেলেছিলাম, মিডল অর্ডারে ব্যাটিং করেছিলেন এবং রাশিদ খানকে। জি জি জি, ওই ইনিংসটা আমার কাছে সবসময় স্পেশাল, কারণ আমি ওই ম্যাচটা ভালো না খেললে হয়তো বাংলাদেশ না জিততে পারলে বাংলাদেশ ফাইনাল খেলতো না। সো দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস ইন বাংলাদেশ ক্রিকেট হিস্টোরি। এবং রাশিদ খানকে সেই সময়ে তার যেই পারফরমেন্স ছিল, ডেফিনেটলি তাকে নিয়ে একটা বিগ কনসার্ন ছিল, এবং সেই জায়গায় ইমরুল কায়েস ভাইকে ব্যবহার করা হয়েছিল এবং অ্যাবসোলিউটলি অন পয়েন্ট ছিলেন তিনি, এবং টিমের যে প্ল্যানটা ছিল একেবারে 100/100 ছিল। অনেক অনেক ধন্যবাদ, এবং এই ইনিংসগুলো ডেফিনেটলি আমাদের অনেক অনেক দিন মনে থাকবে। এবার একটা ভিন্ন প্রসঙ্গ, শৈশব থেকে আমরা টেলিভিশন ফ্রিক ছিলাম, টেলিভিশন দেখেছি, টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম দেখার জন্য আমরা অপেক্ষা করতাম। শৈশব থেকে আপনার এখনকার পর্যন্ত কোন এমন শো আছে যেটা দেখার জন্য আপনি অপেক্ষা করতেন? সেটা হতে পারে ইত্যাদি, হতে পারে আলিফ লায়লা। ডেফিনেটলি। এবং আমার মনে হয় এই জায়গায় আপনারা সবাই খুব একমত হবেন ভাইয়ের সঙ্গে। আবার একই সঙ্গে আমার মনে হয় যে ইত্যাদির অনুষ্ঠানটা দেখার জন্য আমরা অনেক অনেক ইত্যাদিও আমরা দেখেছি, বাট আলিফ লায়লার মানে এক্সাইটমেন্টটা ডিফারেন্ট ছিল। তখন আমরা সবসময় চিন্তা করতাম যে প্রত্যেক সপ্তাহে শুক্রবারটা কবে আসবে। ওই সময় ইলেকট্রিসিটি অনেক প্রবলেম ছিল, ওই ইলেকট্রিসিটি অনেক ওয়েট করতাম, এমনকি ব্যাটারি নিয়ে এসে লাইন কানেক্ট করে আমরা আলিফ লায়লা দেখার জন্য ওয়েট করতাম। সো ওটা আসলে অনেক ছোটোবেলাকার, এটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স এবং ফিলিংস আর কি। কথা হচ্ছিল এবং কথা বলছিলেন আপনার ছেলের প্রসঙ্গে, ও স্কুলে যাওয়া শুরু করেছে। আপনাদের বা আমাদের সেই শৈশব বা এখনকার শৈশবের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখেন? আমরা তো আমাদের শৈশবে তো আমরা দেখেন আমাদেরকে কেউ মানে ঘরে রাখতে পারতো না, আর এখনকার বাচ্চাদেরকে ঘরেই রাখতে হয় সবসময়, বাইরে আসতে চায় না। এরা সারাক্ষণ টেলিভিশন, আপনার মোবাইল, ট্যাব, এগুলো নিয়ে আসলে বিজি থাকে। তো আমার কাছে মনে হয় এদের যাওয়ার জায়গাটাও নাই ওরকম আমাদের মতো। আমরা বাইরে যেভাবে বন্ধু বান্ধবের সাথে খেলতাম, ধুলাবালির ভিতরে খেলতাম, এখনকার ছেলেপেলের ফ্যামিলির বাবা মাও অনেক 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 সচেতন, তারা এইভাবে বাচ্চাদের খেলতেও দেয় না। তো এই দিক থেকে বলবো যে আমরাই লাকি ছিলাম। স্বপ্ন যাবে বাড়ি আমার গানটা আমাদের সবাই হার্ট টাচিং। এই গানটা আপনার কেমন লাগে? দেখুন, যখন ঢাকাতে আসি, প্রথম ফ্রেন্ড সার্কেলদের সাথে থাকতাম, তখন বাসায় যাইতাম, একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে আজকে টিকিট আছে রাত্রি, আমরা টিকিট না পেলেও আমরা অনেক কষ্ট করে গেছি। এই এক্সাইটমেন্টটা এখন আর কাজ করে না, কারণ এখন নিজস্ব যাওয়ার ব্যবস্থা আছে, আমরা নিজেই যখন ইচ্ছা তখন বাসা থেকে মুভ করতে পারি। টিকিটের জন্য ওরকমভাবে এখন চিন্তা করা লাগে না। সো বলবো যে ওই দিক থেকে একটু অবশ্যই ওই জায়গাটা মিস করি, যে আগে ওই জায়গাটা খুব এনজয় করেছি ফ্রেন্ড সার্কেল, বাট এখন ফ্রেন্ডরা আমরা এক জায়গায় হলে অনেক বেশি এনজয় করি। অধিনায়কত্ব প্লাস ব্যাটিং নাকি শুধু ব্যাটিং, কোনটি বেশি উপভোগ করেন? ব্যাটিং, ডেফিনেটলি ব্যাটিং। অধিনায়কত্বটা কি তাহলে বাড়তি প্রেশার? না, অধিনায়কত্ব এটা ডিফারেন্ট একটা জায়গা, এটা একটা রেসপেক্টের জায়গা, এটা একটা আপনার চ্যালেঞ্জের জায়গা। তো আমি বলবো যে আপনি যদি উপভোগ করার কথা বলেন, ক্যাপ্টেন্সি থাকলে অনেক কিছু নিয়ে প্ল্যান করতে হয়, আর শুধু ব্যাটিংয়ের যদি চিন্তা করেন, ব্যাটিংটা সবসময় এনজয় করার বিষয়, ওখানে উপভোগটা বেশি। আচ্ছা আচ্ছা। আর ইতিমধ্যে এই কোচিংয়ে আপনি লেভেল 2 কোর্স সম্পন্ন করেছেন। সো এই যে কোচিং করানোটা বা ন্যাশনাল টিমের অনেক দিন ধরে আপনি খেলছেন না, সব মিলিয়ে কোচিং নিয়ে আলাদা কোনো চিন্তাভাবনা আছে কিনা, আর ডেফিনেটলি আপনি নির্দিষ্ট কোনো জায়গা নিয়ে কাজ করতে চান কিনা?
আমি আসলে যেহেতু ক্রিকেটের মানুষ, ক্রিকেটের বাইরে গেলে আসলে আমাদের ক্যারিয়ারটা খুব বেশি দূর আগানো সম্ভব হয় না। তো আমি মনে করি যে যেহেতু স্পোর্টসের সাথে আছি সারা জীবন, এখানে পার করে দিয়েছি, আমার ক্রিকেট ক্যারিয়ারটা হয়তো বা লাস্টের শেষের দিকে ক্রিকেট রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমি ক্রিকেটের সাথে থাকবো এবং কোচিং লাইনে অবভিয়াসলি একটা প্ল্যান আছে। আচ্ছা, এবার বিপিএলটা আপনি খেললেন এবং শুরুটা দারুণ হয়েছিল, একটা 50, দেন তারপরেও 30+ ইনিংস, এরপরেই হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ইনজুরি, এবং ইনজুরির পরে ফিরলেন দুটো ম্যাচ, সেই দুটো ম্যাচে আশানুরূপ রেজাল্ট হয়নি। এবার গতবারে আপনি শিরোপাজয়ী ক্যাপ্টেন, এবার অধিনায়কত্বটাও নেই, সব মিলিয়ে আসলে এবারের বিপিএলটা কেমন গেল, এটা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? না না, দেখুন আক্ষেপের জায়গা না এখানে। এখানে আমি সবসময় একটা কথা বলেছি যে এটা প্রফেশনাল জায়গা। এখানে আপনার নিজের টিম না যে আপনি যা ইচ্ছে তাই করবেন। এখানে সবাই চায় পারফর্ম করার জন্য। বাট আমার কাছে একটা জিনিস সব থেকে যেটা অবাক লেগেছে যে এখানে কিছু জায়গা রেসপেক্টের জায়গা উচিত থাকা। কারণ আপনি একটা দেশ, একটা জায়গা, একটা টিমকে আপনি 7-8 বছর 10 বছর রিপ্রেজেন্ট করবেন, ওই জায়গার থেকে আপনি প্রপার যে রেসপেক্টটা পান, এটা যদি আপনি না পান ডেফিনেটলি এটা একটা খারাপ লাগার বিষয়। তো আমি বলবো যে এই জায়গাগুলো কিছু ল্যাকিংস, আদারওয়াইজ এভরিথিং ফাইন। কারণ ইনজুরি থেকে ওঠার পরে আমি 2টা ম্যাচ ভালো খেলি নাই, ম্যানেজমেন্ট আমাকে চায় না, হয়তো বা তার জন্য খেলাই নাই, বেটার অপশন মনে করেছে, তাদেরকে খেলিয়েছে। প্রসিডিওরটা সন্তোষজনক ছিল। এটা একটু আমার কাছে মনে হয় আরও প্রফেশনাল হতে উচিত। কারণ আপনি যদি দেখেন যে অনলি বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়তো বা এই জিনিসটা হয়, আমার মনে হয় ওয়ার্ল্ডে কোনো দেশে এটা হয় না। আপনি একটা টিমে লং টাইম যখন খেলবেন, আপনাকে ডেফিনেটলি ওই জায়গাতে ওইভাবে আপনাকে মূল্যায়নটা করা হবে এবং করবে। আমি জানি সবাই করে, যাতে নট অনলি খেলার সাথে রিলেশন হয়, এটা আপনার একটা টিমে আপনি যখন লং টাইম খেলবেন তখন কিন্তু একটা ফ্যামিলির মতো হয়ে যায়। একদম ফ্যামিলির থেকে যখন একটা সাডেনলি একটা মানে শকিং নিউজ হয়, তখন একটা আসলে ডিফিকাল্ট জিনিসটা অ্যাকসেপ্ট করা। আমরা দর্শকরা সবসময় খেলোয়াড়দের স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলি, এবং এইটা হামেশাই হয়, খেলোয়াড়রা কেমন করছে সেটা নিয়ে আমাদের অনেক সমালোচনা থাকে। তবে ম্যানেজমেন্টগত জায়গা থেকেও যে আসলে ওই স্পোর্টসম্যানশিপ বা সেই ধরনের পরিবেশটা তৈরি করা দরকার, সেটা ডেফিনেটলি ইমরুল কায়েস ভাইয়ের কথা আমরা বুঝতে পারছি। এবং ইমরুল কায়েস ভাই বিভিন্ন সময় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন, তারপরেও তার দিক থেকে যে স্পোর্টসম্যানশিপ বা ওই ধরনের খেলোয়াড় সুলভ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার জায়গা থেকে তিনি কখনোই বের হয়ে আসেননি। এজন্য ভাইয়াকে অনেক সাধুবাদ। পাওয়ার চুমুকে অ্যাকশন। এবার একটু আসতে চাই যে আপনি সুনীল নারিন, মঈন আলী, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, তাদের মতো আসলে, বা ফ্যাফ ডু প্লেসির কথা যদি বলি, তিনি এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়কত্ব করছেন, তাদের মতো খেলোয়াড়ের অধিনায়কত্ব আপনি করেছেন, তারা আপনার আন্ডারে খেলেছে, এই বিষয়টাকে কতটা উপভোগ করেছেন আর কতটা চ্যালেঞ্জিং ছিল? অবভিয়াসলি আপনি যে নামগুলো বললেন, এদের সবাই খুব প্রফেশনাল ক্রিকেটার এবং খুবই আন্তরিক, তারা অনেক জেন্টলম্যান। আসলে মানুষ যত বড় লেভেলে ক্রিকেট খেলে তাদের ভিতরে ওই জিনিসটা ম্যানার্সটা তৈরি হয়। তা আমার মনে হয় যে ফ্যাফের সাথে যখন মানে আমার আন্ডারে যখন ও খেলে, তখন আমি নিজের কাছে একটু মানে আনকমফোর্টেবল মনে হচ্ছিল যে এত বড় মাপের একজন ক্রিকেটার, আমি হয়তো বা তাকে আমি লিড থার্ড ম্যানে যেতে বলছেন অথবা স্লিপে শর্টে। বিশ্বাস করেন ফার্স্ট দিন প্র্যাকটিসে থেকে ওর সাথে যেভাবে আমার মানে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, আমার মনে হয় না যে ওর সাথে আমি মনে হচ্ছে যে লং টাইম ধরে ওর সাথে ক্রিকেট খেলছি। দ্যাট ওয়াজ আনবিলিভেবল ব্যাপার। তো আমার মনে হয় যে ওরা প্রফেশনাল ক্রিকেটার, ওরা সব জায়গায় মানায় নিতে পারে। তা আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের অনেকেরই দেখা এবং শেখা উচিত। ড্রেসিং রুমে ফ্যাফ ডু প্লেসি এমন কিছু করতেন যেটা আপনার নজর কেড়েছে বিশেষভাবে? না, ও খুব রান যেদিন না করতো ওই দিন হয়তো খুব আপসেট থাকতো। তো আমি ওটাই দেখতাম যে একটা প্লেয়ার কতটুকু চাচ্ছে পারফর্ম করার জন্য, কতটুকু হাংরি ছিল। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ছিল, তারা তো সবসময় বিভিন্ন সেলিব্রেশনের দিক থেকে তাদের আসলে জুড়ি মেলা ভার। সো আপনাদের ড্রেসিং রুমে বা আপনাদের ভেতরে ওয়েটিং রুমে আপনাদের এরকম কোনো মজা হয়েছে কিনা, যেটা আপনাদের পরবর্তী সময়গুলোতে ওই স্মৃতিগুলো আপনাদের করানোর? ডিজে ব্রাভো যখন ছিল তখন সবসময় ও মজা করতো টিমের সাথে, আর ও চলে যাওয়ার পর থেকে আসলে ওই রকম ওয়েস্ট ইন্ডিয়ান যারা ছিল তারা ওইভাবে মজা এত করতো না। বাট সবাই খুব ফ্রেন্ডলি ছিল, বুঝছেন? ওরা এতটা না যে তারা ওদের মতো করে থাকে বা ওদের মতো করে ওরা মানে ড্রেসিং রুম শেয়ার করে। ওরা আমাদের সাথে খুবই ফ্রেন্ডলি থাকতো এবং খুব প্রফেশনাল ওয়েতে আমাদের সাথে সে ড্রেসিং রুমটা শেয়ার করতো। এবারে আপনার একেবারে নিজস্ব ব্যাপার, সেটা হচ্ছে এমকে স্পোর্টস, আপনার অনেক শখের জায়গা এবং বাংলাদেশে এটা প্রথম। এটার জন্য মানে আমি নিজে থেকে আবারও সাধুবাদ জানাতে চাই, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক গুণীজন আপনাদেরকে এটার জন্য সাধুবাদ জানিয়েছে, বিসিবি প্রেসিডেন্ট পর্যন্ত সাধুবাদ জানিয়েছে, তারা মানে এই ধরনের অনুষ্ঠানে গিয়েছিল। আপনার আসলে কোন
মানে কী ধরনের প্ল্যান থেকে বা কোন চিন্তাভাবনা থেকে এটা শুরু করা, এবং ডেফিনেটলি এটা ইজি ছিল না, চ্যালেঞ্জিং ছিল, ওই জায়গাগুলো বা ওই মানে প্রতিবন্ধকতাগুলো কীভাবে জয় করলেন? দেখুন, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস জানাতে হয় আইসিসিকে, যে আমরা যখন তাদের সাথে অ্যাপ্রুভালটা চেয়েছি, তারা আমাদের সমস্ত কিছু মানে করেছে, ভেরিফিকেশন করেছে, ভেরিফাই করেই কিন্তু তারা আমাদের অ্যাপ্রুভালটা দিয়েছে। আমাদের প্রোফাইল, আমার মিরাজের এবং আমার বাংলাদেশে যে ফার্স্ট টাইম এটা করতে যাচ্ছি, তারা এটা নিজেরা বুঝতে পারছে, তারপরে তারা আমাদের অ্যাপ্রুভালটা দিয়েছে। ডেফিনেটলি আইসিসিকে ধন্যবাদ। এবং পরেরটা যেটা বললেন, যে এটা আমি অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমার আসলে বাংলাদেশে এই জায়গাটা আসলে কেউ করে না এই কাজটা, কারণ অনেক প্লেয়ার আসলে স্ট্রাগল করে। যে এখন আমাদের পুরাটাই আমরা বিদেশের উপর ডিপেন্ডেবল। বাংলাদেশে একটা যদি ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে ব্যাট আসে, একটা প্লেয়ার ন্যাশনাল, ইভেন কি ন্যাশনাল টিমের প্লেয়াররাও ভালো ব্যাট পায়, নাহলে এবং ওরা কি সবসময় আমাদের কিন্তু দেয় না ব্যাটটা, এটা মনে রাখতে হবে। আমি টাকা দিয়েও সবসময় কিনতে পারি না। তো এই দিক থেকে আমি কয়েকবার ওখানে গিয়েছি, আমার কাছে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, যার জন্য আমি তখন থেকে মনে মনে একটা চিন্তা ছিল যে আমি বাংলাদেশে একটা ফ্যাক্টরি কখনো যদি সম্ভব হয়, কারণ আমার ফ্রেন্ড থাকে ইউকেতে, সে এই যারা যেখান থেকে উড সাপ্লাই হয় তার ওখানেই তার বাসা, সেই লাইন ঘাটটা খুব তার জন্য ইজি। আমার মনে হয় যে আমাদের জন্য কাজটা সহজ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনার ফ্যান ফলোয়ারদের জন্য সবাইকে ঈদ মোবারক। আমার যারা ফ্যান ফলোয়ার আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা পরিবার পরিজন নিয়ে অবশ্যই আপনারা সুন্দর একটা ঈদ উপভোগ করুন, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে নিরাপদে বাসায় যান এবং নিরাপদ ঈদটা করুন।